ভাইকিংস ভালহাল্লার সিজন 1 এর ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় শুরু হয় সিজন 2 এর কাহিনী। ভাইকিংস ভালহাল্লার গল্প কিভাবে শুরু হয়েছিল এবং মূল ভাইকিং সিরিজের সাথে এর সম্পর্ক কতটা, সেটার পুরো ব্যাখ্যা কিন্তু প্রথম সিজনে আমি এক্সপ্লেইন করেছি। তো চলুন এবার শুরু করি ভাইকিংস ভালহাল্লার সিজন 2 এর এক্সপ্লেইন। ওলাফের কাটতে কাটা আক্রমণ এবং ক্যানোটের সাথে বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে শেষ হয়েছিল ভাইকিংস ভালহাল্লার প্রথম সিজনের গল্প। ওলাফের কাট্টেঘাট আক্রমণের কারণ ছিল ডেনমার্কের রাজা ক্যানোট নরওয়ের রাজা হওয়ার জন্য ওলাফের সৎ ভাই হ্যারল্ডকে সমর্থন করেছিলেন। তবে শেষ পর্যন্ত ওলাফের ভাগ্যে নরওয়ের মুকুট আর শোভা পায়নি, কারণ শেষ পর্যন্ত বিজয়ী হয়ে উঠেছিলেন ক্যানোটের পিতা রাজা ফর্কবিয়ার্ড। কাট্টেঘাটের সেই যুদ্ধে হ্যারল্ড মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং ফ্রেডিস তাকে উদ্ধার করেছিল। ওলাফ লেইফের প্রেমিকা লিভকে হত্যা করেছিল। এর ফলে লেইফের ভয়ঙ্কর রূপ প্রকাশ পায় এবং একজন রক্তপিপাসু ভাইকিং যোদ্ধা হিসেবে নিজের ভয়ঙ্কর রূপ প্রকাশ করেন তিনি। সেই ঘটনার পর একদল লোককে বনের ভেতর দিয়ে আতঙ্কিত অবস্থায় পালাতে দেখা যায়। লেইফ সেদিন এতটাই হিংস্র হয়ে উঠেছিলেন যে হায়েনার মতো তাদের পিছু নিয়েছিলেন তিনি। তারপর একে একে সে শত্রুদের হত্যা করতে শুরু করে। শেষ পর্যন্ত বেঁচে থাকা মাত্র 3 জন মানুষ একটা পাহাড়ের কিনারায় এসে পৌঁছায় এবং কোনো উপায় না দেখে তারা পেছনে ঘুরে শত্রুর মুখোমুখি হয়। কিন্তু তাদের কেউ নৃশংসভাবে হত্যা করার পর লেইফ হঠাৎ একটা ক্যাম্পের দেখা পায় সেই বনের মধ্যে, আর এটাই ছিল তার গন্তব্য। কিন্তু কাছে গিয়ে লেইফ খেয়াল করে সেই ক্যাম্প সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। শুধুমাত্র একজন মানুষ মৃতপ্রায় অবস্থায় তখনও বেঁচে ছিল। লেইফ তাকে জিজ্ঞাসা করে এখানে কি ঘটেছে, কিন্তু সেই লোকটা শুধু এটুকুই জানাতে পারে যে ওলাফ রাজা ফর্কবিয়ার্ডের হাতে বন্দী হয়েছেন। এই সংবাদে লেইফ প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ে, কারণ সে মূলত চাইছিল লিভের হত্যাকারী ওলাফকে নিজে হাতে হত্যা করতে। অন্যদিকে দেখা যায় ওলাফ লোহার খাঁচায় বন্দী এবং তাকে কাট্টেঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। লেইফের নিরন্তর অনুসরণ ছিল ওলাফকে হত্যা করার। সে তার প্রিয়জনের প্রতিশোধ নিতে চাইছিল প্রচণ্ডভাবে, কিন্তু ফর্কবিয়ার্ডের হাতে বন্দী হওয়ায় সেটা আর সম্ভব হয় না লেইফের জন্য। এভাবে আরও 2 দিন পার হয়ে যায়। একদিন কাট্টেঘাটের উত্তরে এক পর্বতে ফ্রেডিসকে দেখা যায় শিকার করতে। একটা হরিণকে শিকার করার পর সে তার কাছে গিয়ে দেখতে পায় ইতিমধ্যে হরিণের গায়ে আর একটা তীর বিঁধে আছে। আর ঠিক তখনই হঠাৎ হ্যারল্ড সেখানে এসে উপস্থিত হয়। তাদের সাধারণ কথাবার্তা দেখে বোঝা যাচ্ছিল সেদিনের পর তারা পালিয়ে জঙ্গলে চলে এসেছিল। হরিণ শিকারের পর তারা তাদের কুটিরে ফিরে আসে। মূলত এখানেই থাকা শুরু করেছিলেন হ্যারল্ড এবং ফ্রেডিস। এর মধ্যে একসময় হ্যারল্ড বলে তাদের কাট্টেঘাটে ফিরে যাওয়া উচিত, কিন্তু ফ্রেডিস তাকে মনে করিয়ে দেয় তার আঘাত এখনও সম্পূর্ণভাবে সারেনি। হ্যারল্ড অবশ্য এই ব্যাপারটিকে খুব একটা গুরুত্ব দেয় না। সে কাট্টেঘাটে গিয়ে রাজা ফর্কবিয়ার্ডকে জানাতে চাইছিল ক্যানোট তাকে নরওয়ের রাজা হিসেবে সমর্থন করেছিল, কিন্তু ফ্রেডিস রাজা ফর্কবিয়ার্ডকে বিশ্বাস করত না। তাই সে বলে যদি ফর্কবিয়ার্ড ওলাফকে শিকার বানাতে পারে তবে হ্যারল্ডকে সে কেন ছেড়ে দেবে। কিন্তু এই যুক্তির পরেও হ্যারল্ড ফ্রেডিসের কথা মানতেই চাইছিল না। সে কখনোই তার সিংহাসনের দাবি ভুলে যায়নি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য হ্যারল্ড তার সবকিছু ফিরে পেতে চাইছিল। হ্যারল্ডের মনোভাব বুঝতে পেরে ফ্রেডিসের আর কিছু বলার ভাষা থাকে না। শুধু মুচকি হেসে সে চুপ করে থাকে, কারণ সে জানত হ্যারল্ডকে কখনোই থামানো সম্ভব নয় তার পক্ষে। আসলে ফ্রেডিসের কাট্টেঘাটে যাওয়ার পরিকল্পনা ছিলই না, কিন্তু সেদিন যখন সে পানি আনতে গিয়েছিল তখন শান্ত পানির মধ্যে একটা নেকড়ের মাথার ছবি সে হঠাৎ দেখতে পায়। কিন্তু পেছনে ফিরে তাকানোর পর সে কিছুই খুঁজে পায় না। আর ঠিক তখনই এক ভবিষ্যৎ বক্তা হঠাৎ তার সামনে আবির্ভূত হন। সে তাকে বলে এখানে লুকিয়ে থেকে জীবনের কোনো শান্তির দেখা পাবে না তুমি। কাট্টেঘাট থেকে পালানোর সময় যে আর্তনাদ উঠেছিল তা এখনও থামেনি। তার কথা শুনে ফ্রেডিস এবার চুপ হয়ে যায়, আর ভবিষ্যৎ বক্তা হঠাৎ করেই অদৃশ্য হয়ে চলে যান তার চোখের সামনে থেকে। কিন্তু সে খেয়াল করে মাটির উপরে কিছু চিহ্ন আঁকা রয়েছে। এরপর নিজের ঘরে ফিরে ফ্রেডিস তার সিদ্ধান্তের কথা জানায়, অর্থাৎ সে হ্যারল্ডের সঙ্গে কাট্টেঘাটে ফিরে যেতে চাইছিল। এদিকে লেইফ আনমনেই একা একা হেঁটে চলেছিল এবং কথা বলছিল তার নিজের সঙ্গেই, যদিও তার পাশে কেউ তখন ছিল না। লেইফের চোখে সবসময় লিভের চেহারাটাই ভেসে উঠত। এসব ভাবতে ভাবতেই সে চুপচাপ কাট্টেঘাটের দিকে এগিয়ে যাচ্ছিল এবং একসময় সে কাট্টেঘাটের কাছে এসে পৌঁছায়। সেই সময় কাট্টেঘাটের চত্বরে ওলাফের ফাঁসির প্রস্তুতি চলছিল। ভাইকিংসদের কাছে এটা ছিল ইংরেজদের একটা শাস্তি প্রদানের প্রথা, কারণ ফাঁসি বলে তখন ভাইকিং সমাজে এই শাস্তির প্রথাটা চালু হয়েছিল না।
ভাইকিংস রীতি ছিল রক্তাক্ত ঈগলের শাস্তি ব্যবহার করা, যেটা আমরা এর আগে বহুবার দেখেছি ভাইকিংসে। এই কথা জোরন্দ্র নামের এক ব্যক্তি তাকে স্মরণ করিয়ে দেয়। ওলাফকে রাজা ফর্কবিয়ার্ড ধরে আনার পর একটা কারাগারে বন্দী করেছিল। তিনি সেই কারাগারে গিয়ে ওলাফের সাথে কথা বলেন, কারণ ফর্কবিয়ার্ডের মনে তখন অন্য একটা চিন্তা চলছিল। ফর্কবিয়ার্ড ওলাফকে তার অপরাধের কথা তুলে ধরেন। ওলাফ গোপনে সেনাবাহিনী গঠন করে ক্যানোটের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করছে এবং নরওয়ে বিভক্ত করার চেষ্টায় লিপ্ত হয়েছে। তিনি বলেন সর্বদা বিশ্বাসঘাতকদের ঘৃণা করতেন তিনি। তবে তারপরে সে একটা চমকে যাওয়ার মতো কথা বলেন। ফর্কবিয়ার্ড ওলাফকে বলেন যদি আগে হতো তাহলে তিনি এখনই ওলাফকে ফাঁসিতে ঝুলিয়ে দিতেন, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ক্যানোট যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং তাকে এখন সাহায্য করতে তাকে যেতে হবে। তাই রাজা ফর্কবিয়ার্ড চাইছিলেন তার নাতি সভেনকে নরওয়ের রাজা করবেন তিনি। আর এই কথাটা শুনে ওলাফ বুঝতে পারেন ফর্কবিয়ার্ডের মনে কি চলছে। তবে এই কথাটা শুনে ওলাফ বলে 1 মাসের মধ্যেই সভেন অন্য প্রধানের হাতে নিহত হবে, এটা নিশ্চিত। তবে এই বিষয়টা রাজা ফর্কবিয়ার্ড অবশ্য আগেই ভেবেছিলেন, তাই তিনি ওলাফকে সভেনের দেহরক্ষী করার সিদ্ধান্ত নেন। একই সাথে তিনি এটাও বলেন ওলাফকে তিনি যে দায়িত্ব দিয়ে যাচ্ছেন সেটা যেন সে যথাযথভাবে পালন করে। তবে একই সাথে তিনি আর একটা কথা বলে বসেন, ওলাফ যাতে সভেনকে কোনো ক্ষতি না করতে পারে, তাই সেই ঝুঁকিমুক্ত থাকার লক্ষ্যে তিনি ওলাফের ছেলেকে নিজের সঙ্গে নিয়ে যাবেন। একই সাথে তিনি এটাও জানিয়ে দেন ওলাফ কখনো নরওয়ের রাজা হতে পারবে না। যদি ওলাফ সভেনকে সিংহাসনে বসাতে সাহায্য করে তবে তার ছেলে কোনো একদিন রাজা হতেও পারে, কিন্তু যদি সভেনের কিছু হয় তবে তার খবর আছে। ফর্কবিয়ার্ডের এই ঘোষণায় ওলাফই সবচেয়ে বেশি অবাক হয়েছিল। যেখানে সে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করছিল সেখানে এই ঘোষণা তার জন্য আশীর্বাদ হিসেবে এসেছিল বলা যায়। এরপর দেখা যায় হ্যারল্ড এবং ফ্রেডিসকে খুঁজতে থাকা পুরস্কার প্রাপ্ত একদল শিকারীকে, যারা একটা নদী পার হয়ে তাদের সন্ধানে চলেছিল। কিন্তু তারা জানতো না তাদের পেছনে এক ভয়ঙ্কর ছায়ার মতো উপস্থিত হয়েছে লেইব। সে তাদের দেখা মাত্রই একে একে হত্যা করতে শুরু করে। আসলে লিবের মৃত্যুর বিষয়টা লেইবের মধ্যে একেবারে গেড়ে বসেছিল। তবে কাছাকাছি থাকা হ্যারল্ড এবং ফ্রেডিস সেই চিৎকার শুনতে পেয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। ফ্রেডিস এবং হ্যারল্ড একটু পরে লেইবকে দেখতে পায় এবং খুব খুশি হয় তাকে দেখে, কিন্তু লেইবের মধ্যে কোনো উৎসাহ দেখা যাচ্ছিল না। তার উত্তর ছিল ঠান্ডা এবং নিরুত্তাপ। সে হ্যারল্ডকে জানায় কাট্টেঘাটে তাদের আর যাওয়ার দরকার নেই, কারণ রাজা ফর্কবিয়ার্ড ইতিমধ্যেই সেখান থেকে চলে গিয়েছেন। এবং চলে যাওয়ার আগে রাজা ফর্কবিয়ার্ড তার নাতি সভেনকে নরওয়ের সিংহাসনে বসিয়ে গিয়েছেন। ওলাফকে ফাঁসি না দিয়ে তাকে সভেনের দেহরক্ষী হিসেবে নিযুক্ত করা হয়েছে। লেইব হ্যারল্ডকে আরও জানায় ওলাফের ঘোষিত পুরস্কারের কারণে পুরস্কার লোভী শিকারীরা তাদের হত্যা করতে এসেছিল, তাই তারা যেন দ্রুত এখান থেকে চলে যায়। কাট্টেঘাট তাদের জন্য খুবই বিপজ্জনক এখন। লেইবের কথাগুলো শোনার পর কিছুটা চিন্তায় পড়ে যান হ্যারল্ড। তবে ঠিক তখনই তার মনে পড়ে তার মামা ইয়ারোস্লভের কথা, যিনি তখন নক করে দিচ্ছিলেন। হ্যারল্ড ভাবে যদি তার মামার সমর্থন এবং সেখানকার সেনাবাহিনীর সাপোর্ট পাওয়া যায় তাহলে নরওয়ের সিংহাসন আবারও হয়তো তার হাতের নাগালে আসতে পারে। এদিকে তিনজন যখন তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছিল তখন হঠাৎ জোরন্দর নামে এক ব্যক্তি তাদের ওখানে এসে হাজির হয়, কিন্তু অতি সতর্কলেই তাকে দেখা মাত্রই মাটিতে চেপে ধরেন। জোরন্দর এবার নিজের পরিচয় দেন তাদের কাছে। সে বলে সে একজন জম ভাইকিং। এরা ছিল এমন একটা প্রাচীন দল যারা প্রাচীন নর্স দেবতাদের পূজা করত। সে জানায় বাঁচতে হলে তাদের এখনই তার সঙ্গে যেতে হবে। এ সময় ফ্রেডিস তার হাতে একটা উল্কি দেখতে পায়, আর সেই একই প্রতীক সেই ভবিষ্যৎ বক্তা মাটিতে এঁকেছিল। আর এটার কথা হঠাৎই তার মনে পড়ে যায়। উল্কির প্রতি আগ্রহ দেখে এবার জোরন্দর বলে এটাকে স্কোর্সনেট অর্থাৎ ভাগ্যের চাল বলে। ফ্রেডিসও বিশ্বাস করেছিল এটা এক নিয়তির আয়োজন, তাই সে তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জোরন্দর এরপর তাদের নিয়ে একটা সমুদ্রের তীরে এসে পৌঁছায়, যেখানে আগে থেকেই অনেক ওডিনের উপাসক একত্রিত হয়েছিল। এ সময় জোরন্দর সবাইকে তীরে অপেক্ষা করতে বলে সমুদ্রের ভেতর কুয়াশার মধ্যে এগিয়ে যায়। অন্যদিকে ওলাফও তার লোকজন নিয়ে সেই তীরের দিকে এগিয়ে আসতে শুরু করেছিল, কারণ ওলাফ বুঝতে পেরেছিল এখান দিয়েই ফ্রেডিসরা হয়তো পালাতে পারে। জোরন্দর যখন চলে গিয়েছে তখন ফ্রেডিসও একসময় ওলাফের বাহিনীকে দেখতে পায়, কিন্তু সে এবার আর ভয়ে তার কাছ থেকে পালাতে চাইছিল না। ফ্রেডিস সিদ্ধান্ত নেয় সে এবার ওলাফের সঙ্গে মুখোমুখি লড়বে। লেইফও তার সিদ্ধান্তে সমর্থন জানায়। তবে তার আগে ফ্রেডিস লোকজনদের জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখে যাতে ওলাফ তাদের দেখতে না পায়।
লড়াই শুরু হওয়ার আগে ফ্রেডিস তার ভাইকে জানায় সে প্রেগনেন্ট, কিন্তু হ্যারল্ড এটা জানত না। ফ্রেডিস অনুরোধ করে লেইভকে সে যেন হ্যারল্ডকে আপাতত এটার কথা না জানায়, কারণ সে চায় না তার সন্তান ভবিষ্যতে একজন খ্রিস্টান রাজ্যের রাজত্ব করুক। ফ্রেডিস তাকে উৎসাহ দেয়, তার বিশ্বাস একদিন হ্যারল্ডই এই দেশের রাজা হবে। তাদের কথাবার্তার মধ্যেই ওলাফও সমুদ্র তীরে পৌঁছে গিয়েছিল। তার সশস্ত্র যোদ্ধারা মুহূর্তের মধ্যেই হ্যারল্ড এবং ফ্রেডিসদের লোকদের ঘিরে ফেলেছিল, কিন্তু সেই মুহূর্তে সমুদ্র থেকে হঠাৎই জ্বলন্ত কামানের গোলা ওলাফের লোকদের উপর এসে পড়তে শুরু করে। আর এ সময় কুয়াশার ভেতর থেকে কয়েকটা জাহাজের অবয়ব ফুটে উঠতে দেখা যায়। এই জাহাজগুলো নিয়ে এসেছিল জোরন্দর। আসলে জোরন্দর আগে যে কুয়াশার মধ্যে হারিয়ে গিয়েছিল সেটা কিন্তু এমনি এমনি নয়, সে মূলত এসব জাহাজদেরকে আনতে গিয়েছিল। যা হোক, এই আতর্কিত হামলায় পরিস্থিতি ওলাফের পুরো বিপক্ষে চলে যায়, আর সেটার সুযোগ নিয়েই সবাই সেই বোটগুলোতে উঠে বসে। আর এর কিছুক্ষণ পর তারা বিশাল একটা জাহাজের কাছে এসে পৌঁছায়। তারা যখন বড় জাহাজে উঠতে যাবে তখন জোরন্দর লেইভ এবং হ্যারল্ডের দিকে তাকিয়ে জানায় সে এসেছে শুধুই ফ্রেডিসকে তার সঙ্গে নিয়ে যেতে। জোরন্দরের কথা শুনে হ্যারল্ড এবং লেইভ বুঝতে পারে তারা জন্সবার্গে যাওয়ার যোগ্য নয়, কারণ হ্যারল্ড ইতিমধ্যেই খ্রিস্টান ধর্ম মেনে চলেছিল এবং লেইভও প্রাচীন নর্স বিশ্বাস ত্যাগ করেছিল। তাই ওরা ফ্রেডিসকে একাই তাদের সাথে বিদায় জানিয়ে ছোট্ট অন্য একটা নৌকায় উঠে বসে। এরপর ধীরে ধীরে সবাই মিলিয়ে যায় কুয়াশার মধ্যে। এদিকে ওলাফও এক ভাইকিংসকে ধরে ফেলেছিল সমুদ্র পার হওয়ার সময়। এই লোকটা জমসবার্গের অস্তিত্ব সম্পর্কে জানত, কিন্তু সঠিক অবস্থানটা কোথায় সেটা জানত না। জমস ভাইকিংরা পুরনো নর্স দেবতাদের পূজা করত, আর ওলাফ বহু আগেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। লোকটি বলে পুরনো দেবতারা প্রতিশোধ নিতে আবার ফিরে আসবে, আর এই কথা শুনে ওলাফ রেগে যায় এবং তাকে হত্যা করতে চায়, কিন্তু নিজেকে সংযত করে অস্ত্রটি সে এবার সবিনের হাতে তুলে দেয়। অন্যদিকে সমুদ্রের ওপারে জাহাজগুলো অজানা একটা উপকূল বরাবর ভেসে চলতে শুরু করেছিল। এর কিছুক্ষণ পর ফ্রেডিস জমসবার্গের নতুন উপাসলা বন্দরে এসে পৌঁছায়। দেখা যায় অনেকেই তার আগমনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তাদের উষ্ণ অভ্যর্থনার কারণ ছিল যখন উপাসলা ধ্বংস হয়ে গিয়েছিল তখন অভিজাত পুরোহিতরা সেই বিশ্বাসের তরবারি ফ্রেডিসের হাতে তুলে দিয়েছিলেন। সেই থেকে যারা পুরনো দেবতাদের পূজা করত তারা ফ্রেডিসকে উপাসলার শেষ কন্যা বলে ডাকতে শুরু করে। এই জমসবার্গের দুজন নেতা ছিলেন, তাদের একজনের নাম ছিল হারেক এবং অন্যজনের নাম ছিল গুদ্রিদ। এই গুদ্রিদ ছিলেন জোরন্দরের মা। তারাও তাকে স্বাগত জানান। ফ্রেডিসকে এরপর একটা ঘরে নিয়ে যাওয়া হয়। সেই ঘরের ঠিক মাঝখানে একটা বিশাল পাথরে খোদাই করা লেখা ছিল ভাগ্যের চাল। এদিকে লেইভ ও হ্যারল্ড দূরের পথ পাড়ি দিয়ে একসময় নবগ্রহে এসে পৌঁছেছিল। সেখানে তারা যখন একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিল তখন হঠাৎ দূর থেকে চিৎকার কিছু শব্দ শুনতে পায়, আর এগুলো শুনে হ্যারল্ড বুঝতে পারে তার মামা ইয়ারোস্লোভ হয়তো কাছাকাছি কোথাও রয়েছেন, কারণ এটা তার পরিচিত একটা শব্দ ছিল। এর একটু পরে তারা কিছু তাঁবুর দেখা পায়, আর তাঁবুতে ঢুকতেই তারা যা দেখতে পায় সেখানে একটা অভ্যন্তরীণ দ্বৈরথ মঞ্চে লড়াই চলছিল দুজন যোদ্ধার মধ্যে। যোদ্ধাদের কবজি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, যেটা লড়াইকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছিল। তাঁবুর ভেতরের চারপাশে তাকিয়ে হ্যারল্ড তার মামা ইয়ারোস্লোভকে দর্শক সারিতে বসে থাকতে দেখতে পান। তাকে দেখে হ্যারল্ড তার দিকে এগিয়ে যেতে চায়, কিন্তু দুজন প্রহরী তাকে আটকে দেয়। তাদের শতবার বোঝানো সত্ত্বেও তারা তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু প্রচণ্ড জেদি হ্যারল্ড তাদের বাধা উপেক্ষা করে সরাসরি দ্বৈরথ মঞ্চের উপর ঝাঁপিয়ে পড়ে। তার এটা করার কারণ ছিল সে যেন ইয়ারোস্লোভের দৃষ্টি আকর্ষণ করতে পারে। সে দ্রুতই প্ল্যাটফর্মে থাকা দুই যোদ্ধাকে পরাজিত করে। হ্যারল্ডের ধারণা মতোই ইয়ারোস্লোভ হ্যারল্ডকে চিনে ফেলে এবং তাকে একটা জায়গায় ডেকে নিয়ে যায়। সেখানে হ্যারল্ড তার এখানে আসার উদ্দেশ্য সম্পর্কে তার মামা ইয়ারোস্লোভকে বলে। হ্যারল্ড মূলত একটা সেনাবাহিনী চাইছিল তার কাছ থেকে, যাতে নরওয়ের সিংহাসনের জন্য তারা তার হয়ে লড়াই করতে পারে। হ্যারল্ডের সব কথা শোনার পর ইয়ারোস্লোভ জানায় সে সাহায্য করতে পারবে না তাকে, কারণ কনস্টান্টিনোপলের বাণিজ্য পথ পেচেনকদের দ্বারা অবরুদ্ধ। বন্ধুরা, এই পেচেনকরা ছিল একটা যাযাবর যোদ্ধা জাতি। ঘোড়া সাওয়ারিতেও দক্ষ হলেও ভয়ঙ্কর নিষ্ঠুরতার জন্য বেশ প্রসিদ্ধ ছিল পেচেনকরা। তারা তখন দিনিপার নদীর পাশে অবস্থান করছিল। এরপর ইয়ারোস্লোভ হ্যারল্ডকে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দেন, আর ইনি ছিলেন চুডের প্রভু ভিটোমির। হ্যারল্ড ভিটোমিরকে জিজ্ঞাসা করে সে কেন এখানে এসেছে। ভিটোমির উত্তর দেয় অন্যদের মতো সেও আশ্রয়ের খোঁজে এই নবগ্রহে এসেছে। এ সময় ইয়ারোস্লোভ হ্যারল্ডকে জানায় বাণিজ্য পথ হারিয়ে সে এখন উত্তর সাগরের রাজা ক্যানোটের সাহায্যের উপর নির্ভরশীল। এ সময় সে হ্যারল্ডকে দুটি পরামর্শ দেয়।
প্রথমত কার্টিগাটে ফিরে গিয়ে ওলাফের অনুগত হওয়া, তবে হ্যারল্ড এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। কিন্তু ইয়ারোস্লাভের দ্বিতীয় পরামর্শটা ছিল হ্যারল্ড যেন একজন সত্যিকারের ভাইকিংসদের মতো সব কিছু নতুন করে আবার শুরু করে। এই একই সময়ে জমসবার্গে ফ্রেডিস তরুণ যোদ্ধাদের যুদ্ধ কৌশল পর্যবেক্ষণ করছিল। হারেক নামে এক যোদ্ধা তাকে এ সময় আমন্ত্রণ জানায় যাতে সে তরুণ যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করে। তারপর থেকে তারা নিয়মিতই কার্টিগাটের এই শিল্ড মেইডেনের যুদ্ধ কৌশলী দেখতে পেত। একদিন চত্বরে লড়াই করার সময় একটা বিশাল ভিড় জমে যায়। কারণ ছিল ফ্রেডিসের দুর্ধর্ষ লড়াইয়ের কাহিনী তারা আগেই শুনেছিল। সেদিন জমসবার্গের তরুণ যোদ্ধারা একে একে ফ্রেডিসের সাথে লড়তে থাকে, কিন্তু ফ্রেডিস তার পূর্ণ শক্তি ব্যবহার না করেই তাদের সকলকেই হারিয়ে দেয়। তবে শেষ যোদ্ধা তার অস্ত্রটি সরাসরি ফ্রেডিসের পেটে দাগ করে, যার ফলে ফ্রেডিস তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে তাকে মাটিতে ফেলে দিয়েছিল। আর এই দৃশ্য দেখে গুড্রিচ সঙ্গে সঙ্গে বুঝে যায় ফ্রেডিস গর্ভবতী। যাই হোক, ফ্রেডিসের পারদর্শিতা এবং তার খ্যাতির কারণে হারেক চাইছিল ফ্রেডিসকে নতুন মন্দিরের উচ্চ পুরোহিত করতে। যেহেতু উপাসনার উচ্চ পুরোহিত তার হাতে বিশ্বাসের তরবারি তুলে দিয়েছিল, সেটি নিশ্চয়ই গভীর অর্থ বহন করে। মূলত সেটাই মনে করেছিল হারেক। তার এই প্রস্তাবে ফ্রেডিস কিন্তু প্রথমে রাজি হয় না, কারণ সে মনে করে একজন যোদ্ধা কখনো পুরোহিতই হতে পারে না। কিন্তু হারেক জানায় উপাসনাকে পুনরায় গড়ে তুলতে এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে তার জন্য। যেহেতু আরও অনেক ভাইকিং জমসবার্গে আসছে, তাদের বিশ্বাসের নেতৃত্ব দেওয়ার জন্য একজন উচ্চ পুরোহিতই থাকা জরুরি। এরপর ফ্রেডিস তার রুমে চলে আসে, কিন্তু এসেই সে বিছানায় রাখা পোশাক এবং মাথার আবরণটির দিকে তাকিয়ে বুঝতে পারে এখন তার একটা সিদ্ধান্ত বেছে নিতেই হবে। এদিকে নভগ্রোডে মামার থেকে সাহায্য না পেয়ে হ্যারল্ড দ্রুত নতুন একটা পরিকল্পনা করেছিল। সে নিজেই অর্থ উপার্জন করে সেনাবাহিনী গঠনের চিন্তাও শুরু করে দিয়েছিল এবং পশম বাণিজ্যে নিজেকে জড়িয়ে ফেলতে চাইছিল। কনস্টান্টিনোপলের পথ বন্ধ থাকায় সে ভাবছিল যদি আবার সেটা খুলে দিতে পারে তাহলে বিশাল অর্থ আয় করা সম্ভব হবে। তাই তারা ভাইকিংসদের দক্ষ উপায়ে অর্থ উপার্জনের জন্য কাজ শুরু করে। তাই হ্যারল্ড একসময় লেভকে নিয়ে সেই অভ্যন্তরীণ দ্বৈরথের মঞ্চের দিকে এগিয়ে যায়। কিন্তু ওরা লক্ষ্য করে দ্বৈরথের মঞ্চে ম্যানেজারের আহ্বানে কেউ এগিয়ে আসছে না। তাই সে নিজেই এক সহযোগীকে লড়াইয়ে ডাকে। আর ঠিক সেই মুহূর্তে হ্যারল্ড বলে বসে সে তাদের দুজনকেই চ্যালেঞ্জ করবে। তার পরিকল্পনা ছিল লেইফের সঙ্গে দলবদ্ধ হয়ে লড়াই করার, কিন্তু সে আগে লেইফের সঙ্গে আলোচনা করেনি। তাই লেইফ এতে অংশ নিতে চাইছিল না তার সাথে। আর উপায় না দেখে হ্যারল্ড একাই মঞ্চে উঠে আসে। দ্বৈরথের ঘণ্টা বেজে ওঠার সাথে সাথে শুরু হয় লড়াই। হ্যারল্ড দ্রুতই দুজনকে মাটিতে ফেলে দেয়, কিন্তু তারা উঠে দাঁড়িয়ে কৌশল বদলে ফেলে, যেটা হ্যারল্ডের পক্ষে সামলানো বা কঠিন হয়ে পড়ে। কিন্তু সৌভাগ্যক্রমে ঘণ্টা আবার বেজে ওঠে এবং প্রথম রাউন্ডের বিরতি হয়। দ্বিতীয় রাউন্ডে হ্যারল্ড সরাসরি আক্রমণে যায়, কিন্তু শীঘ্রই আরেকটা সমস্যা দেখা যায়। তাদের একজন হ্যারল্ডকে জড়িয়ে ধরে যাতে সে উঠে দাঁড়াতে না পারে। অন্যদিকে তার এই বিপজ্জনক অবস্থায় লেইফ তাকে কিছু দিক নির্দেশনা দেয়, আর সেই দিক নির্দেশনা কাজে লাগিয়ে হ্যারল্ড এবার তাদের প্রতি আঘাত করে। কিন্তু ঠিক সেই সময় ভিটোমিরও সেখানে এসে পৌঁছায় এবং তাদের লড়াই দেখতে থাকে। হ্যারল্ড যখন প্রায় জিতে যাচ্ছিল, ঠিক তখন সেখানকার এক সংগঠক নিয়ম ভেঙে আরও একজন প্রতিদ্বন্দ্বীকে তাদের সাথে পাঠায়। হ্যারল্ড তখন এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে পাল্টা আঘাত করার শক্তি তার ছিল না। আর ঠিক তখনই লেইফ মঞ্চে ঝাঁপিয়ে পড়ে। সে দ্রুতই এক প্রতিদ্বন্দ্বীর গলা মুচড়ে ভেঙে দেয়। আর ম্যানেজার এই দৃশ্য দেখে তার লোকজন নিয়ে পালিয়ে যায়। যদিও হ্যারল্ড ও লেইফ বিজয়ী হয়েছিল, তবুও প্রতিদ্বন্দ্বীরা পালিয়ে যাওয়ায় তাদের পুরস্কার আর পায়নি তারা। কিন্তু ঠিক তখনই লেইফ উপলব্ধি করে একজন মানুষকে সে হত্যা করে ফেলেছে। আর অন্যদিকে হ্যারল্ডেরও মনটা খারাপ হয়ে যায়, কারণ এত কষ্টের পরেও সে কোনো অর্থই পায়নি। লড়াই থেমে যাওয়ার পর ভিটোমির হ্যারল্ডের দিকে এগিয়ে আসে এবং তাকে একটা কাজের অফার দেয়। সে হ্যারল্ডকে বলে কিছু মূল্যবান বস্তু কনস্টান্টিনোপলের সম্রাটের কাছে তাকে পৌঁছে দিতে হবে। ভিটোমিরের এই প্রস্তাবে হ্যারল্ড এবার অদ্ভুতভাবে হেসে ওঠে এবং সাথে সাথেই রাজি হয়ে যায়, কারণ এরকমই একটা কোনো কিছু সে খুঁজছিল। আর ভিটোমিরও হ্যারল্ডকে তার কাজের জন্য তাকে কাজে লাগাতে চাইছিল। মূলত এর মাধ্যমেই আজকের মতো রাখছি। দ্বিতীয় সিজনের পরবর্তী এপিসোড নিয়ে খুব শীঘ্রই ফিরছি, তাই সঙ্গে থাকুন।